দর্শক স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতার ঘর আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের পাটের বাণিজ্য। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বেক্সিমকো জুট ডিভিশনের সিইও মানে প্রধান নির্বাহী হুমায়ুন কবির এফসিএ। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সোনালী দিনটি খুঁজে পাচ্ছে বাংলাদেশ, এই সোনালী আঁশের যে জিনিসটি ছিল, পাটের বিষয়টি বারবার বলা হচ্ছে। এবছরের দিকটা আমরা দেখতে পেয়েছি এক ধরনের বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিষয়টা যদি আমাদেরকে জানাতেন। আপনাকে ধন্যবাদ। আপনার অবজারভেশন সত্যি যে জাস্ট নাও ঈদের পরবর্তী সময়ে কাঁচা পাট বাজারে কৃষক পর্যায়ে একবার প্রাইমারি মার্কেটে, যেটাকে আমরা বলি পাটের মোকামে হাট বাজারে, পাটের দাম ঊর্ধ্বমুখী। এটার প্রধানতম কারণ যদি বলেন যে এই মুহূর্তে, যদিও গতবারের থেকে আমাদের সব পক্ষই আশা করে যে পাটের ফলন ভালো হয়েছে, কারণ যদিও পাট বীজ বপনের সময় বীজের একটা সংকট ছিল, তারপরও কৃষকগণ তাদের হয়তো নিজস্ব বীজ এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের আওতায় এটা এই প্রতিকূলতাকে অতিক্রম করে, যেহেতু এইবার ফেভারেবল ক্লাইমেট ছিল এবং অলসো ফ্লাড ওয়াটার ওয়াজ এনাফ ফর পাট পচানোর ক্ষেত্রে, রেটিং অফ ফাইবার, সেক্ষেত্রে এটা পজিটিভ দিক হলো গতবারের তুলনায় এবার পাটের ফাইবার, যেটাকে পাট তন্তু, পাট আঁশ অ্যাভেবিলিটি বেশি হবে। তারপরও পাটের বাজার ঊর্ধ্বমুখী। এটার কারণ হলো, প্রথমে প্রাথমিকভাবে দুটোকে চিহ্নিত করা যায়। একটা হলো আমাদের ডোমেস্টিক মার্কেট। অতীতের যে কোনো তুলনার সময় বর্তমানের আভ্যন্তরীণ বাজারে পাটের যে পণ্য, এর চাহিদা ব্যাপক বা বেড়েছে। এটা প্রধানতম কারণ হলো সরকার, আপনারা জানেন যে ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন করেছে কিছু পণ্যের ক্ষেত্রে বিগত বছরগুলিতে, এইবার এসে ওটার পরিধি এবং মাত্রা বাড়িয়েছে। ফলত নতুনভাবে একটা চাহিদা আভ্যন্তরীণ বাজারে, চাহিদার প্রথমত হলো স্থায়িত্বতা পেয়েছে, দ্বিতীয়ত হলো ব্যাপকতা আশা করা যায়। সেক্ষেত্রে পাট প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রধানতম, যেমন ধরেন চালের সাথে অন্যান্যগুলিও সরকার যোগ করেছেন। তো এই ক্ষেত্রে যেহেতু একটা বাড়তি চাহিদা আসবে, এটার একটা ইম্প্যাক্ট, প্রভাব পড়েছে। দ্বিতীয়ত হলো গত বছর পাটের যেহেতু সংস্থান কম ছিল, আমাদের ক্যারি ওভার কম ছিল, অর্থাৎ যে পাটের উৎপাদন কম হওয়ার কারণে ইয়ার এন্ডের যে ইনভেন্টরি লেভেল বা স্টক পজিশন কম থাকার কারণে মিলগুলি তাদের অলরেডি ক্রয়ের জন্য একটা বাড়তি চাপ আছে। সুতরাং এই চাপেরও একটা এখনকার ইমিডিয়েট একটা লক্ষণ, যেহেতু বাজারের চাহিদা এবং সাপ্লাইয়ের সাথে সম্পর্কিত। তো পাটের পুরোপুরি সাপ্লাইটা আসবে ধরেন অক্টোবর নভেম্বরে, পিক সিজন, এবং এর মধ্যে মিলগুলিরও কিছু যখন তাদের কেনার ক্ষেত্রে তারা স্টেবল হবে, সুতরাং পাটের বাজারটা একটা জায়গায় ইকুইলিব্রিয়াম বা যেটাকে বলে আপনার একটা পর্যায়ে পৌঁছবে, যেটা এই বাড়তি প্রবণতা আমার মনে হয় একটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে। কারণ অতিরিক্ত আশা করা যাবে না অন্যান্য যে কোনো বছরের তুলনায়, বিকজ এটার এই বছর পাটের প্রাপ্যতা গতবারের তুলনায় বেশি। আরেকদিকে বলা যায় আন্তর্জাতিক পর্যায়ে ভারতেও এইবার পাটের উৎপাদন ভালো এবং তাদের প্রাপ্যতা অনেক বেশি। 1 কোটি, কোনো কোনো হিসাবে 1,10,00,000 বেল, কোনো কোনো হিসাবে 1,20,00,000 বেলের অতিরিক্ত। আমাদের দেশেও প্রায় 70 লক্ষ বেল পাটের প্রাপ্যতা আছে, এবং এই দুই দেশের দুইটা যোগ করলে গ্লোবাল যে ডিমান্ড, সেটা এনাফ এই পাটের মজুদ এবং যেটা প্রাপ্যতা যদি হিসাব করা হয়। বাট যেহেতু বাংলাদেশে বললাম আভ্যন্তরীণ চাহিদার একটা অলরেডি ভিত্তি মজবুত হয়েছে এবং এবার ব্যাপকতা আশা করা যায়, এই জন্যই এই সময় পাটের দামটা একটু বাড়তির প্রবণতা, এবং আপেক্ষিকভাবে অন্যান্য শস্যের তুলনায় পাটের দাম ভালো, এবং কৃষকরা আমি মনে করি তাদের দাম, ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে এটা এই বছর তাদের জন্য এটা আশাব্যঞ্জক। সাময়িক সুদিন বলতে পারি নাকি দীর্ঘমেয়াদী এটা সুদিন বলা যায়? না, আমি সাময়িক বলবো না, কারণ আমি এই মধ্যে আপনাদের বলেছি যে একটা আভ্যন্তরীণ বাজারে পাট পণ্যের চাহিদার স্থিতিশীলতা আসছে। আগে ছিল ডিক্লাইনিং,
যে কম যখন ছিল। পাট প্যাকেজিং অ্যাক্টে ধরেন 2 বছর আগে যদি বলেন 2014-15 সাল পর্যন্ত এটা ছিল না, দিন ডিক্লারিং ছিল। এখন বিকজ পাট পণ্যের ব্যবহারটা বাধ্যতামূলক, পাটের চাতাল, ধান চালের চাতাল যে মিলগুলি, আপনি যখন প্যাকেজিং এ এখন পাটের পণ্য, পাট প্যাকেজিং আসছে, তো এই ক্ষেত্রে আপনার একটা বাড়তি ডিমান্ড আছে। দ্বিতীয়ত হলো পাটের যে পণ্যের একটা বৈচিত্র্যতা আনয়ন করার প্রয়াস আছে। দীর্ঘদিন ধরে সরকার তার জুট ডাইভার্সিফিকেশন প্রোগ্রামের আওতায় পাট পণ্যের বিভিন্ন বহুমুখীকরণ, একটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। সেক্ষেত্রে হয়তো অনেক গ্লোবালি ইম্প্যাক্ট প্রচুর আসে নাই, বাট আস্তে আস্তে ধরেন ওই বৈচিত্র্যতার কারণে সেক্ষেত্রে যেমন একটা বলা হয় যে পাটের অফিস ব্যাগের মতো নতুন একটা পণ্য, এটা ভারতে বিশেষ করে তারা সাকসেসফুল হয়েছে, আমাদের এখানে অনেকে করতেছে, এখনো ওই মাত্রায় যায় নাই, বাট ইট ইজ এ টেকিং দি গ্রাউন্ড। এটা হয়তো মেজর ইম্প্যাক্ট হবে না। যেমন টোটাল পাট পণ্যের এক্সপোর্টের ভ্যালু আসে $1 বিলিয়ন, তার মধ্যে তার 60% আসে জুট ইয়ার্ন থেকে। জুট ইয়ার্ন হলো পাটের যে যে সুতলি, সোজা বাংলা আমরা যেটাকে সুতলি বলি। এইটা যেহেতু যেখানে ঐতিহাসিকভাবে ফ্লোর কভারিং, অর্থাৎ অফিস আদালত থেকে শুরু করে বাসা বাড়ির যে মেজকে আচ্ছাদনের জন্য এবং সামটাইমস ওয়াল ডেকোরেশনের জন্য এই আপনার যে কার্পেট এবং এই জাতীয় যে ফ্লোর কভারিংগুলি যেটা রাক্স, এগুলি যেগুলো এই উৎপাদনের জন্য পাটের সুতলির প্রয়োজন হয় জুট ইয়ার্নের। এটা অবশ্য কোয়ালিটিগুলি অনেক বিভিন্ন রকম হয়। আমরা ঠিক এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এরপর ফেরত এসে আপনার সাথে এই বিষয়ে আরো কথা বলছি। দর্শক, অ্যারোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানটি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অ্যারোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। পাটের ব্যবসা সাময়িক, সুদিন না দীর্ঘমেয়াদী, আপনার কাছে এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি যে কথাটা বলতেছিলাম যে যেহেতু আভ্যন্তরীণ বাজারের একটা ভিত্তি তৈরি হয়েছে, সুতরাং এই পর্যায়ে বলা যায় যে এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব আসবে। আবার এটা আরেকটা দিক আছে, সেটা হলো বহি বাণিজ্যের দিক। যেহেতু এক্সপোর্টের ক্ষেত্রে আমি আগে কিছুক্ষণ আগে বললাম যে $1 বিলিয়ন মতো, কোনো বছর কম হয়, কোনো বছর একটু বেশি হয়, বাট এটাই আমাদের পাটের পণ্য থেকে ম্যাক্সিমাম আর্নিং, এবং এটার থেকে যে সিগনিফিক্যান্ট আমরা মাত্রা অতিক্রম করতে পারবো এটা কিন্তু লক্ষণীয় না। সুতরাং সেই যদি এই মাত্রিকতায় বিবেচনা করা হয় তাইলে বলবো যে দীর্ঘমেয়াদী না। সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা হলো পাটের সে অ্যাভেবিলিটি হলো প্রতি বছর আমাদের অ্যাবাউট 10 লক্ষ মেট্রিক টন, 1 মিলিয়ন মেট্রিক টন। আমি যেটাই করি, পাটই এক্সপোর্ট করি, ইয়ার্ন এক্সপোর্ট করি, অথবা পাটের পণ্য অন্যগুলি ডাইভার্সিটি, কারণ আমি এর বেশি তো করতে পারতেছি না। এখন আমি এটার ভ্যালু এডিশনটা ম্যাক্সিমাম কত করতে পারি? যেমন বললাম, শুধু পাট যদি আমি এক্সপোর্ট করি, সে এই 10 লক্ষ মেট্রিক টন কোন দেশও ইউজ করলাম না, কিছু না, পুরোটা আমি এক্সপোর্ট করলাম, এটার ভ্যালু কত? ম্যাক্সিমাম $500 বিলিয়ন। আর বাকিটা বাড়ে কি জন্য? বিকজ ওই যে বললো ইয়ার্ন করেছে 60% ভ্যালু এডিশন হচ্ছে। যে পাটটা আমি কাঁচা পাট যদি $500 বিক্রি করতাম, আমি এখানে গড়েছে $800 থেকে $900 বা $1000 আমি বিক্রি করছি জুট ইয়ার্ন। সিমিলারলি যদি আমি এটাকে পাট প্যাকেজিং এর পণ্য হিসাবে বিক্রি করি, সেটা লোয়ার গ্রেড পাট হয়, সেখানে পাট টন খরচ তো হার্ডলি $1100-1200 বেশি না। এইভাবে বহুমুখী কোনো বিচিত্রকরণ নামে যে পাট পণ্যগুলি করা হচ্ছে, এগুলি কিন্তু সিজনালিটি আছে, সিজনাল, যে কোনো একটা পাটের সময় টেম্পোরারি ডিমান্ড হয়। এগুলি কন্টিনিউয়াসলি থ্রু আউট দি ইয়ার লার্জ স্কেলে এরকম কোনো, এখন একটা লার্জ স্কেল না হলে এটা ইন্ডাস্ট্রিয়াল শেপ হয় না, এবং এটা কন্টিনিউয়াসলি অর্ডার না হলে এই কেন রান দ্য শো, এটা পার্মানেন্ট এস্টাবলিশড আসে না। সুতরাং যে ডাইভার্সিফিকেশনের নামে যে কাজগুলি করা হচ্ছে, এটা অনেকটা হয়েছে গ্রামীণ পর্যায়ে মাইক্রো ক্রেডিট যেরকম হচ্ছে, তার যখন সোশ্যাল ইম্প্যাক্ট, এই ডাইভার্সিফিকেশন স্কিলগুলিও এখানে অনেক ক্ষেত্রে যতটা ইন্ডাস্ট্রি ওয়াইজ পরিবর্তন আনছে, এটা হচ্ছে স্মল স্কেলে আনতেছে। যেমন এগুলো বৈচিত্র্যতা কেমন করে বলে যে নার্সারি ক্লথ, এটা হেসিয়ান ক্লথ এখানে উৎপাদন হচ্ছে, সেটাকে আমি ছোট ছোট কাঠ কেটে জাস্ট একটা কাটিং মেশিন ধরে সেটাকে নার্সারি প্লান্টের জন্য নিচের বাঁধার জন্য আমি একটা নার্সারি ক্লথ ইউজ করলাম। তো এটা ওয়ান অফ কাইন্ড অফ বৈচিত্র্যমুখতা। আমি পাট পণ্য দিয়ে একটা ব্যাগ বানাইলাম,
এখন ব্যাগটা হয়তো পুরো পাট পণ্যের হচ্ছে না, কিছুটা অন্যান্য সামগ্রী ইউজ হচ্ছে। যদি মেজরিটি পাট 50% যদি পাটের কোনো ক্লথ বা পাট পণ্য, পাটের র মেটেরিয়াল ইউজ হয়, তখন এটাকে আমরা পাটের শ্রেণীতে হয়তো ফেলে দিচ্ছি। তো এই কারণে অনেক জিনিস হয়তো ডাইভার্সিফিকেশন হচ্ছে। এটার ভ্যালু সব মিলিয়ে এখন পর্যন্ত হয়তো $1 বা $2 মিলিয়ন ওরকম না। সেক্ষেত্রে বাড়ানোর জন্য কি আবহাওয়ার অনুকূলের সাথে সাথে পাটের জাত বা কৃষকদেরকে, মানে কৃষক পর্যায়ে কি এই জিনিসটাকে আরো বুস্ট আপ করার জন্য কি বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? কৃষক পর্যায়ে পাটের দামের যে কথাটা বলে, এটা হলো কৃষক পর্যায়ে। এটা তার 10 লক্ষ মেট্রিক টন যদি আমার লোকাল এবং এক্সটার্নাল ডিমান্ড না হয়, তাইলে পাটের যদি বাম্পার ক্রপ হয়, কোনো বছর যদি 11 লক্ষ 11 লক্ষ টন হয়ে যায়, এখন আমার ডিমান্ড আছে সে ডিক্লাইন করে 9 লক্ষ টন, তাইলে তো তার একটা এই যে ডিমান্ড নাই, লোকালি হোক এক্সটার্নালি হোক, অর্থাৎ বহির্বাণিজ্য হোক অথবা আভ্যন্তরীণ বাজারে হোক, সেটা তখন ওই প্রাইসে গিয়ে ইম্প্যাক্ট হবে। আমার ধারণা এবার প্রাইসে যেটা আছে, যে অ্যাভেবিলিটি পাটের এবং লোকাল এবং এক্সটার্নাল ডিমান্ডে এটা এডুকেট। সুতরাং এরকম শর্টও নাই যে দাম চঙ্গে উঠবে গতবারের মতো, যে 2200-2400 টাকা উঠে যাবে, এরকম প্রত্যাশা লং রানে করা যৌক্তিক না। অ্যাটলিস্ট টেম্পোরারি কোনো ফেনোমেনন ঘটতে পারে, বাট অ্যাজ ইউ সেড লং রান আপ টু দি, আমি যদি এই সেপ্টেম্বর থেকে নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত একটা প্রজেকশন করি, ক্রপের অ্যাভেবিলিটি এবং আভ্যন্তরীণ বাজারের চাহিদা এবং বহির্বাণিজ্যের চাহিদা, এটা ইট জাস্ট মিট ইট। সুতরাং এটা এক্সট্রাঅর্ডিনারি প্রাইস কোনো এক্সপ্রেশন হওয়ার কথা না। আমি যে কথাটা আসতেছিলাম, যে বহির্বাণিজ্যে কতগুলি ঘটনা আছে যে কারণে পাটের চাপ বাজারে একটু সেখানে চাহিদা নিম্নপক্ষে। যেমন বললাম 60% জুট ইয়ার্ন এক্সপোর্ট হয়। এই ইয়ার্নের আবার অ্যালোন 40% মার্কেট ইজ টার্কি মার্কেট, ইউ নো দি হোয়াট দি হ্যাপেনিং নাও। তাদের কারেন্সি হ্যাজ বিন ডিভ্যালুড, তাদের ইকোনমি ইজ, আমি বলবো না যে ইট ইজ আন্ডার প্রেসার, ইজ আন্ডার প্রেসার বিকজ অফ দেয়ার আভ্যন্তরীণ পলিটিক্স এবং তাদের নাইবারিং কান্ট্রির সিচুয়েশন। টার্কি ইকোনমি ওয়াজ বুমিং ওয়েন ইরাক, সিরিয়া ওয়াজ অলসো স্টেবল কান্ট্রি। ধরুন হুমায়ুন এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমি আশা করছি যে এরপর ফেরত এসে আমরা বিষয়টিকে পুরোপুরি একটা জায়গায় নিয়ে আসতে পারবো। দর্শক, আরেকটা বিরতি, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। বহির্বিশ্বের বাণিজ্য এবং তুরস্কের অর্থনীতি আমাদের পাটের উপর নির্ভরশীল, এই বিষয়ে কথা বলছিলাম। তো তুরস্কের অর্থনীতি যতক্ষণ না আবার পুরো পর্যায়ে না আসে, সুতরাং জুটিয়ান মার্কেট একটু প্রেসারে থাকবে এক্সটার্নাল। দ্বিতীয়ত হলো, একটা পজিটিভ সাইড হলো আমরা চীনের যে প্রেসিডেন্ট আসতেছেন এবং আমাদের সরকার অলরেডি চীনের সাথে একটা এজেন্ডা হিসেবে নিয়ে এসছেন যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে বৈষম্যতা আছে, তো চীন যদি আরো অতিরিক্ত পরিমাণ ইম্পোর্ট করে, সেক্ষেত্রে তাদের একটা ইম্পর্টেন্ট আইটেম পাট এবং পাট পণ্য। তো সেক্ষেত্রে আমি আশা করি যে চীন মার্কেটটা হয়তো ফার্দার গ্রো হবে। বাট সোফার চীন মার্কেট আমাদের ইয়ার্ন এবং ওভারঅল জুট মার্কেটের জন্য এটা 10%-এর বেশি ছিল না। বাট এখন আমি আশা করি যদি এটা যদি বাড়ে, এবং ভারতের সাথে একটু পাট মার্কেটটা অলরেডি একটা পজিশনে পড়ছে, বাট তাদের যেহেতু পাটের আভ্যন্তরীণ উৎপাদন অনেক বেশি, শুধু কোয়ালিটি ব্লেন্ডিং এর জন্য তারা কিছু হায়ার গ্রেড তারা নিতে পারে, আর তাদের কিছু ইয়ার্ন তাদের মার্কেট যাবে বিকজ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কারণে। আদার দেন দিস টু মার্কেট, অন্যান্য মার্কেটগুলি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট কোনো ডিক্লাইনিং ছাড়া পজিটিভ না। তো ওভারঅল ব্লেন্ডিং হলো, যেহেতু এক্সপোর্ট মার্কেট উইল বি আন্ডার প্রেশার অ্যান্ড ডোমেস্টিক মার্কেটে আভ্যন্তরীণ বাজারটা একটা স্থিতি লাভ করেছে। ওভারঅল যে পাটটা উৎপাদন হয়েছে, কৃষক অন্য বছর হইলে পাটের দাম খুব পড়ে যেত। এখানে বর্তমান সরকারের ক্রেডিট হলো, তারা আভ্যন্তরীণ একটা বাজার সৃষ্টি করে তারা বাজারে একটা ব্যালেন্স ভারসাম্যতা এনেছে, কৃষকরা এতে যাতে বঞ্চিত না হয়। সুতরাং কৃষকরা তাদের পাটের ন্যায্য দাম তারা পাচ্ছেন, এবং এটা তাদেরকে আশাবাদ রাখবে যে আগামীতেও তারা উৎপাদন কন্টিনিউ রাখার জন্য। এটাই আমার অ্যানালাইসিস, এবং আমি মনে করি যে পাটের দাম গত বছরে যেমন একটা কন্টিনিউয়াসলি ঊর্ধ্বমুখী ছিল, এখানে একটা পর্যায়ে গিয়ে স্থিতি লাভ করবে, তারপরে আর বিকজ অফ ইন্টারন্যাশনাল ডিক্লাইনের কারণে তারপরে আর পাটের দাম অতিরিক্তভাবে বাড়বে না, যেটা কৃষকের জন্য সাম্যতা আনবে, ইন্ডাস্ট্রিগুলির জন্য টিকে থাকার জন্য কম্পিটিটিভ প্রাইসে, সেটাও তাদের জন্য লং টার্ম এটা পজিটিভ রেজাল্ট আনবে। বরং বর্তমান
বাজার ব্যবস্থায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির, যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন। আমরা আশা করছি ধীরে ধীরে আস্তে আস্তে সুদিন দেখতে পারবে আমাদের এই খাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।